This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. নমস্কার, দেখেন জি 24 ঘন্টা। আপনার রায় নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছেন রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মী। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তিনি করছেন। অন্যদিকে রাজ্যপাল তিনি বলছেন সত্যের জয় হবে এবং এই অভিযোগ তিনি নস্যাৎ করেছেন, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে গোটা রাজ্য রাজনীতি তোলপাড়। আর রাজ্যপাল তার বিরুদ্ধে যখন পুলিশ কোনো পদক্ষেপ করবে তখন পুলিশকেও হাজারটা বিষয় মাথায় রেখেই কিন্তু এগোতে হবে, কারণ সাংবিধানিক প্রধান রাজ্যপাল রাজ্যের। তো সেক্ষেত্রে এই গোটা বিষয়কে কেন্দ্র করে এই ভোটের বাজারে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে তৃণমূল কংগ্রেস যখন সুর চড়াচ্ছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা এই বিষয়টাকে কিভাবে দেখছে, আমরা সবটা নিয়েই আজকে আলোচনা করব। এবং যাদের সঙ্গে আলোচনা করব আসুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কৃষ্ণানু মিত্র, আমাদের সঙ্গে রয়েছেন সৈকত গিরি সিপিআই নেতা, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ গুহ ঠাকুরাতা আইনজীবী, এবং শুভজিৎ নস্কর রাজনৈতিক বিশ্লেষকও আমাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেককে স্বাগত জানাবো জি 24 ঘন্টায়। তবে শুরুতে আপনাদেরকে বলে রাখি, একটা গতকালের ঘটনাটাই কিন্তু নয়, 24শে এপ্রিল ঠিক কি হয়েছিল রাজভবনে এবং গতকালই বা ঠিক কি ঘটেছিল। জি 24 ঘন্টায় প্রতিনিধিকে নিজের অভিজ্ঞতা শুনিয়েছেন অভিযোগকারিনী। যদিও অডিও বার্তায় শ্লীলতাহানির অভিযোগ উড়িয়ে রাজ্যপাল দাবি করেছেন এই লড়াই তিনি চালিয়ে যাবেন। দেখুন। ভোটের ভরা মরশুম, তারই মধ্যে খোদ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবনে আসার কয়েক ঘন্টা আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগে ওই মহিলা দাবি করেন রাজভবনের অন্দরেই তারা শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল বোস। একান্তে কথা বলার অছিলায় অবাঞ্ছিত স্পর্শ করেছেন। 24শে এপ্রিল এবং 2রা মে 8 দিনের ব্যবধানে দুবার শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলে দাবি অভিযোগকারী। ঠিক কি হয়েছিল 24শে এপ্রিল এবং 2রা মে? শুক্রবার জি 24 ঘন্টার প্রতিনিধিকে নিজের অভিজ্ঞতা শোনান ওই মহিলা কর্মী। নাম্বার লিখতে বলেছিলেন এবং উনি বলেছেন আমাকে রাত্রিবেলায় উনি ফোন করবেন এবং এই কথাগুলো আমি যেন কাউকে না বলি। এটা 24 তারিখের ঘটনা। আমি যেন কাউকে এই কথাগুলো না বলি যে উনি আমাকে এই সমস্ত ব্যবস্থা করে দেবেন বলেছেন বা ফোন করবেন বলেছেন, সেগুলো আমি যেন কাউকে না বলি। উনি হোয়াটসঅ্যাপ কল করবেন বলেছিলেন আমাকে। তারপর সিভির পেছনে নাম্বারটা যখন আমি লিখতে শুরু করাতেই আমাকে পেছন থেকে উনি চেপে ধরেছেন এবং তারপর এতটাই অসভ্যের মতো আমাকে চেপে ধরেছেন, এমন ভাবে আমার এমন জায়গায় হাত দিয়েছেন, আমি ওনার হাতটা এক প্রকার ছুড়ে দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। ওনাকে হাগ করার জন্য উনি আমাকে রিকোয়েস্ট করলেন। আমি তখন ওনাকে বলেছি এই ধরনের ব্যবহার আচরণ যেন উনি না করেন। তাতে উনি আমাকে জিজ্ঞেস করছেন তোমার আপত্তিটা কোথায়? আমি তোমাকে সবার থেকে আলাদা চোখে দেখি, তুমি ভীষণ সুন্দরী, ভীষণ সুইট কিউট একটা মেয়ে। আমি একটা আই নিড আ ইয়াঙ্গার ফ্রেন্ড, ঠিক এই ভাষাটাতেই আমাকে আই নিড আ ইয়াঙ্গার ফ্রেন্ড। তুমি এই কথাগুলো কাউকে বলবে না, তোমার আপত্তিটা কোথায়? আমি তোমার জন্য কিছু করব, তুমি আমার জন্য কিছু করো বলে উনি যখন আমাকে ধরতে গেছেন আমি তখন আমি টাচ করতে দিইনি, কারণ আমি জানতাম এরকম কিছু একটা হবে। গোটা ঘটনার জেরে তিনি আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি অভিযোগকারী। গত 5 বছর ধরে এত দুটো গভর্নর গেল এবং এত অফিসারেরা ছিলেন, কোনোদিনও কারোর সাথে এরকম ধরনের কেউ খারাপ নজরে দেখেছে বা খারাপ কিছু সেন্সে কথা বলেছে বা কোনো ধরনের কোনো ব্যাড টাচ আজ পর্যন্ত কোনোদিনও হয়নি। নিজের ভাবতেও খুব ঘেন্না লাগছে যে আমার বাবার থেকেও বেশি বয়স ওনার, এরকম বয়সী লোক একটা এরকম নোংরামি করছে। ওই মহিলা কর্মীর আরও অভিযোগ এটাই প্রথম নয়, অতীতে এক নৃত্যশিল্পীও রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। এমনকি কলকাতা পুলিশকে চিঠিও লেখেন ওই নৃত্যশিল্পী। রাজভবন বিষয়টি ধামা চাপা দিয়ে দেয় বলে দাবি অভিযোগকারী। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অবশ্য উড়িয়ে দিয়েছেন রাজ্যপাল। গোটা ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রেরও গন্ধ পাচ্ছেন বোস।
বিতর্কের মধ্যে এদিন কেরলে রওনা হন রাজ্যপাল। তার আগে রাজভবনে কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তায় লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস দেন রাজ্যের সাংবিধানিক প্রধান। Dear members of the Raj Bhavan staff, I welcome all the generous allegations and the frequent innuendos passed on me by some political forces. I understand, my friends, there is more in the offing. Hey Lodai, Ami Lodbo. Hey Lodai, Ami Lodbo. আমি খুব সাধারণ বাড়ির একটা সাধারণ মেয়ে, পলিটিক্যাল কোনো পার্টির সাথে আমাদের না আছে কোনো সম্পর্ক, না আমাকে কেউ কোনোদিন জোর করেছে কোনো কথা বলতে। আমি জানি এখন তো ইলেকশন চলছে, এটাকে পলিটিক্যাল ব্যাপার বলে খুব সহজেই ধামাচাপা দেওয়া যাবে। টিএমসি এবং বিজেপি দুজনের এগেনস্টেই কিন্তু আমাকে রিপোর্ট বানাতে হয়েছিল। আমি যদি কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ট হই তাহলে সেটা তো আমি করতে পারতাম না। লালবাজার সূত্রে খবর, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের তদন্তে স্পেশাল এনকোয়ারি টিম গঠন করা হয়েছে। তদন্তকারী দলের নেতৃত্বে থাকছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। ক্যামেরায় জয়ন্ত ও গৌতমের সঙ্গে শ্রেয়সী ও পিয়ালি রিপোর্ট, জি 24 ঘন্টা। অভিযোগকারী বক্তব্য আপনারা শুনলেন যে একটা দিনের ঘটনা নয়, দুদিনের ঘটনা, এবং তিনি সেটা ব্যাখ্যা করছেন যে কি হয়েছে এবং তাকে কি কি বলা হয়েছিল, এবং এর আগেও এরকম অভিযোগ উঠেছিল কিন্তু রাজভবনের তরফ থেকে সেটা ধামাচাপা দিয়ে দেওয়া হয়। কৃষাণুদা, এরকম ধরনের অভিযোগ এই রাজ্যের মানুষ এর আগে কখনো শুনেছেন কিনা তারা মনে করতে পারবেন না অবশ্যই। কিভাবে দেখছেন এত গুরুতর একটা অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে? নিশ্চয়ই এটা তো খুবই মানে দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক। যতদূর জানি 1802-3 সালে এই গভর্নর হাউস প্রথমে তৈরি হয় ব্রিটিশদের দ্বারা, এবং তখন থেকে আজ অবধি এরকম পাবলিক ডোমেনে হয়তো এর আগে শোনা যায়, মানে আমি জানি না সেটা রেকর্ডেড কিনা, শোনা যায় দু একজন রাজ্যপালের সম্পর্কে তৎকালীন সরকার কিছু করে, কিন্তু সেগুলো পাবলিক ডোমেনে এভাবে রিপোর্ট হওয়া, পুলিশ হচ্ছে, টিভি মিডিয়া এইভাবে আলোচিত হয়েছে বলে আমি কখনো জানি না। আর বিজেপির ক্ষেত্রে বলতে পারি যে এই একটা ইস্যুতে, এটা তো রাজ্যপাল তো একটা রাজনীতির, দলীয় রাজনীতির বাইরে হওয়ার কথা, কিন্তু বিজেপি বিগত 10 বছরে এই রাজভবনগুলোকে এমনভাবে দলীয় একটা অংশ করে নিয়েছে এবং রাজ্যপালগুলির আচরণ এতটাই বিজেপির সাথে সম্পৃক্ত হয়ে গেছে যে রাজভবন বা রাজ্যপালের সাথে এই অভিযোগের কি আমি বলছি, আমি তার সাথে লিঙ্ক হচ্ছে যে এই যে অভিযোগটা বিজেপির তরফ থেকে যেটা আসছে, এটা তো বিজেপির উপরে কেউ অভিযোগ করেনি, এটা তো অভিযোগ তো একজন রাজ্যপাল তো একক, সে তো একটা সিঙ্গেল ইউনিট। তো তাহলে বিজেপি নিজেকে জড়িয়ে দিচ্ছে কেন? রাজ্যপাল পালিয়ে যাচ্ছেন, বিজেপি তার হয়ে সাফাই গাইছে। তো এইভাবে এই যে আমি আবার বললাম, এটা কেন হয়েছে? কেন কি বিজেপি নিজেকে এই রাজভবন এবং রাজ্যপালগুলোর সাথে সম্পৃক্ত করে ফেলছে, এবং বিজেপির ক্ষেত্রে তো এটা প্রথম নয়। এর আগে বিজেপির নেতা কুলদীপ সিং সেঙ্গার, তার বিরুদ্ধে একটা মাইনরিটি এই মাইনরকে যৌন হেনস্থা করার অভিযোগ ছিল। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার চিন্ময় নন্দ, তার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে। ব্রিজভূষণ সম্পর্কে আমরা সকলেই জানি রিসেন্টলি যে প্রজ্বল রেভান্না, 400 জন ভিকটিম, তাদের বয়ান বা তাদের ভিডিও এসছে। আচ্ছা, আমি বিজেপির এই রাজ্যে পার্সপেক্টিভে আলোচনা করছি, তখন আমি এই রাজ্যে একটু সীমাবদ্ধ থাকি, আমি এই রাজ্য বলছি, আমি আসবো, সময় আপনাকে আরো দেব। তবে তার আগে বিজেপির সমর্থক কাজী মাসুম আক্তার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত জানাবো। আপনার কাছ থেকে আমি অবশ্যই জানার চেষ্টা করবো যেগুলো কৃষাণুদা এক্ষুনি বলছিলেন যে বিজেপি এর সঙ্গে কেন নিজেকে জড়িয়ে দিচ্ছে। আমি সৈকত আগে আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো, এত গুরুতর একটা অ্যালিগেশন, একজন মহিলা বলছেন যে শুধুমাত্র গতকাল নয়, 24 তারিখে এরকম ঘটনা ঘটেছে, এর আগে আরো একাধিকের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু যেহেতু রাজভবন ধামাচাপা দিয়ে দিয়েছে তাই প্রকাশ্যে আসেনি। দেখুন, প্রথমত হচ্ছে এরকম একটা অভিযোগ নিশ্চিতভাবে যখন উঠেছে, এরকম একটা সাংবিধানিক প্রধানের পদে যিনি রয়েছেন তার অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবিতে নিশ্চিতভাবে তিনি তো নিজেকে নির্দোষ বলে দাবি করছেন, স্বাভাবিকভাবে তার পদত্যাগ করা উচিত। কিন্তু আইনের যদি ছাত্র হই, আইনের যতটুকু আমার জ্ঞান আছে তাতে রাজ্যপাল যতক্ষণ ক্ষমতায় থাকবেন ততক্ষণ কোনো রকম পুলিশি তদন্ত তার বিরুদ্ধে করা সম্ভব নয়। স্বাভাবিকভাবে যদি রাজ্যপাল পদের মর্যাদা থাকে উনি রাখতে চান, যদি সাংবিধানিক পরিকাঠামোর উপর মানুষের আস্থা না হারিয়ে যায়, এটা যদি আমাদের সকলের চাওয়া হয়, তাহলে অবশ্যই আমি প্রথমেই দাবি করব যে রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করা উচিত। 1, 2, নির্বাচনের এই সময়ে এরকম একটা গুরুত্বপূর্ণ অভিযোগ রাজনীতির আঙিনায় এসছে, এবং আপনি যদি দেখেন তৃণমূলের প্রথম সারির নেত্রীরা
মহিলা নেত্রী চন্দ্রিমা দেবীরা তারা যে দ্রুততার সঙ্গে একের পর এক বিবৃতি দিচ্ছেন, সেখানে কোথাও না কোথাও আমাদেরও সন্দেহের দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। কারণ এই চন্দ্রিমা দেবী, এই তৃণমূলের নেত্রীরাই তো সন্দেশখালীর মহিলাদের গোডাউন বলেছিলেন, এই তৃণমূলের নেত্রীরা তো সন্দেশখালী ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। আবার উল্টো দিকে বিজেপির সঙ্গে রাজ্যপাল পদ সমর্থক হয়ে যাচ্ছে। আপনি যদি সাংবাদিক হিসেবে, অ্যাঙ্কার হিসেবে না থাকেন, আপনি যদি চোখটা বন্ধ করে থাকেন, আপনার কানে গত 2 বছর ধরে বিজেপির অ্যাক্টিভিটি, তৃণমূলের অ্যাক্টিভিটিতে এটা প্রমাণিত হয়েছে যে নবান্নটা তৃণমূলের 14 তলার নবান্নটা পার্টি অফিস আর রাজভবনটা বিজেপির পার্টি অফিস। কখনো গীতাহাটে দেখেছি গীতাহাটে সন্ন্যাসীদের সমাবেশ হচ্ছে, কখনো দেখছি বিজেপির এমএলএরা সমস্ত কিছুতে রাজ্যপাল ভবনে চলে যাচ্ছে, অথচ আমরা অ্যাপয়েন্টমেন্ট চাইলে 2 দিন 48 ঘন্টা পর টাইম পাচ্ছি। আবার নবান্নের যদি দেখেন, নবান্নের 14 তলা প্রশাসনিক দপ্তর, সেখান থেকে তৃণমূল নেত্রী প্রার্থী ঘোষণা করে দিচ্ছেন। স্বাভাবিকভাবে এই দুটো সাংবিধানিক যে মূল ভর কেন্দ্র জনগণের ভোটে নির্বাচিত। না, এই অভিযোগটা শুনে প্রথমে কি মনে হচ্ছে? আমি যদি সেটা জিজ্ঞাসা করি, এক লাইন আমার লাইনটা আমি শেষ করে নিচ্ছি। অভিযোগ উঠেছে তদন্তের স্বার্থে রাজ্যপালের পদত্যাগ চাই, 1। 2, আমার এক লাইন এর সঙ্গে যুক্ত করতে হবে। 2, শাসক দল এক্ষেত্রে যে দ্রুততার সঙ্গে রিঅ্যাক্ট করছে, এটা কোথাও না কোথাও রাজনীতির ঊর্ধ্বে নয়। সন্দেশখালী, কান্তনী, গাইঘাটাকে সমর্থন করা রাজ্যপালের পদত্যাগ করা উচিত, যেহেতু অভিযোগ উঠেছে এবং যেভাবে তৃণমূল একেবারে এতটাই অ্যাক্টিভ, সেক্ষেত্রে একটি অন্যরকম গন্ধ বা আঁচ পাচ্ছে সিপিআই। কি বলবেন আপনি? দেখো, রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বাড়ির মা বোনেরা কি রাজনীতির পণ্য নাকি? আজকে কেন এই প্রসঙ্গটা তুলতে হচ্ছে বলো তো? মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, চাকরি, শিক্ষা, এই বুনিয়াদিগুলোর সঙ্গে সঙ্গে এখন ও একটু আগে প্রজ্জ্বল রেবান্নার কথা বললো, সন্দেশখালীর কথা বললো, তথাগত রায় কামিনী কাঞ্চনের কথা বলেছিল। ছেলে খেলা হচ্ছে নাকি এটা? আজকে যখন এই এতগুলো আলোচনা হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। একদিকে আমার সাংবিধানিক প্রধান রয়েছে, একদিকে আমার প্রশাসনিক প্রধান রয়েছে, কিন্তু এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে আমার বাংলার মা বোনেদেরকে পণ্য করা হচ্ছে। সেটা যদি রাজনৈতিক উদ্দেশ্যে কেউ করে থাকে, তার রাজনৈতিক লাইসেন্স এক্ষুনি বাতিল করা উচিত। ভিজাভি ঠিক তার পাশাপাশি যদি এটা হয়ে থাকে যে কুইড প্রো কুও, মানে তুমি আমাকে সঙ্গ দাও, আমি তোমাকে উন্নতি সাধন করব। তুমি একটা কর্পোরেটে কাজ করো, তুমি জানো আমাদের কর্পোরেট ক্লজে কুইড প্রো কুও বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে কোনো স্পেসিফিক সুবিধার্থে যদি তুমি চাকরিতে উন্নতি লাভ করো, তাহলে সেটা আইনত শুধু নয়, কর্পোরেট ল অনুযায়ী দণ্ডনীয়। সেখানে এই ভদ্রমহিলা যে কথাটি বললেন যে তুমি আমাকে সঙ্গ দাও, আমি তোমার ভবিষ্যৎটা দেখে নিচ্ছি, এটা যদি 1% সত্যি হয়, তাহলে একটাই জিনিস হয় যে আমার বাংলার মা বোনদের কোনো সম্ভ্রম নেই, নাম্বার 1। নাম্বার 2, তার পাশাপাশি রাজ্যপাল যে কথাটা বলেছে যে রাজনৈতিক কারণে ওনাকে কলুষিত করা হচ্ছে, মাধ্যমটা কি? আমার পাড়ার মা বোনেদের সম্ভ্রম। ছ্যাবলামো হচ্ছে যে আসনটাতে চক্রবর্তী রাজাগোপালাচারী থেকে নুরুল হাসান থেকে গোপালকৃষ্ণ গান্ধী বসেছে, সেই চেয়ারটার একটা স্যাংটিটি আছে, সেই চেয়ারটার একটা সম্মান আছে। ঠিক যেরকম যে চেয়ারে কোনো একটা সময় সুভাষচন্দ্র বসু বলল, সেই চেয়ারে বসে কোনো এক তৃণমূলের মেয়র যখন তোয়ালে জড়িয়ে টাকা নেয়, সারা বাংলা লজ্জায় অধবোধন হয়ে গেছিল, আজকেও ঠিক সেই অবস্থা হচ্ছে। আনফর্চুনেট ব্যাপারটা হচ্ছে এখানে। আর দুর্ভাগ্য, এখানে দাঁড়িয়ে হাতরাস এলে হাঁসখালির কথা আসবে, এ হাঁসখালি দেখাবে, ও সন্দেশখালি দেখাবে। আরে আমার দেশের মা বোনেদের সম্মান যাচ্ছে, এটা একবার আমরা সোচ্চারে বলতে পারছি না? আমরা ওরা ঊর্ধ্বে দাঁড়িয়ে ন্যাকামো হচ্ছে এটা। আরে কিসের জন্য রাজনীতি করছি? আমি এটা মেয়ের বাবা, এটা কিসের জন্য রাজনীতি করছি আমরা? এই রাজনীতি করার জন্য আমরা আসিনি। আমি আসবো অবশ্যই। আমি একটুখানি শুভজিৎ দা আপনার কাছে যাওয়ার চেষ্টা করব। ভোটের এই সময়তে এরকম একটা গুরুতর অভিযোগ, এবং যখন এই মহিলা অভিযোগ করছেন সেদিনকে, অর্থাৎ গতকালই প্রধানমন্ত্রী তিনি রাত্রিবাস করবেন, এরকম একটা মুহূর্তে এই অভিযোগটা নিয়ে যখন সরব হচ্ছেন তিনি, তখন এর মধ্যে অনেকেই আছেন যারা রাজনীতিটাই দেখেছেন, কিন্তু এই মহিলা তিনি জানেন, তিনি বলছেন যে এরকম ধরনের অভিযোগ 24 তারিখে হয়েছিল, তিনি ভয় পেয়েছিলেন, থেমে গিয়েছিলেন, কিন্তু আবারও যখন গতকাল হলো তখন তিনি সাহস নিয়ে এগিয়ে এলেন এবং বললেন পুলিশের কাছে। দেখুন শুক্লা, পশ্চিমবঙ্গে যখনই, এবং খুব শুনতে খারাপ লাগলেও এটা সত্যি, যে পশ্চিমবঙ্গে বিগত বেশ কিছু বছর ধরে মহিলাদের উপর আক্রমণ করা,
বা কোনো ধরনের রেপের ইনসিডেন্ট হলে বা মহিলাদের উপর কোনো রকম অত্যাচারের ঘটনা সামনে আসলে সেটাকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করা হচ্ছে, বা কোথাও সেখানে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে। আপনার মনে থাকবে যে হাঁসখালির ক্ষেত্রে, কালিয়াগঞ্জের ক্ষেত্রে, বা ইভেন সন্দেশখালির এই যে নিপীড়িত, শোষিত, বঞ্চিত সমাজের যে নারীরা, তাদেরও একইভাবে এই তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে। আবার অন্যদিকে আমি বলছি রাজ্যপালের একটা ইমিউনিটি রয়েছে এবং তার ফলে অবশ্যই একটা সামনে আমাদের প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে কি কোনো রকম তদন্ত করা সম্ভব। তো আমি বলছি যে ঘটনা আমাদের সামনে এসছে, এই যে অভিযোগ কারণী এবং তার আগের যে নৃত্যশিল্পীর কথা আপনারা দেখালেন কিছুক্ষণ আগে 24 ঘন্টার পর্দায়, আমি বলবো এই ঘটনা ন্যাক্কারজনক। এই ঘটনা মডার্ন ডেমোক্রেসিতে এই ঘটনা ভাবা যায় না। এবং এটা ঘটছে কোথায় যে, এবং মানে একেবারে ঘটনার তীর কোথায়, কার দিকে, যার কনস্টিটিউশন প্রোটেক্ট করার দায়ভার সংবিধান দিয়েছে। এবং এটা একটা সাংবিধানিক পোস্ট, কোনো রকম স্ট্যাটিউটরি পোস্ট নয়। আমি বলছি উনি যদি সত্যি, উনি যে অডিও বার্তাটা প্রকাশ করেছেন, সেই অডিও বার্তায় উনি বলছেন রাজনীতির গন্ধ পাচ্ছেন, আমি ছেড়ে দিলাম রাজনীতি একদিকে, কিন্তু এই যে অভিযোগকারিণী, এই অভিযোগকারিণীর অভিযোগ খতিয়ে দেখার জন্য এবং তাকে জাস্টিস সুনিশ্চিত করার জন্য আমি বলবো আপনি এই পদ থেকে পদত্যাগ করে দিন, আপনি সরে যান এই পদ থেকে এবং আপনি নিজেকে আইনের সামনে সঁপে দিন। দেখা যাক কি আসে তদন্তে। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আইপিএস অফিসার, সিনিয়র আইপিএস অফিসার অলরেডি টেক ওভার করেছেন। আমি বলছি আপনি এই পদে থাকার এই মুহূর্তে কোট আনকোট আপনার কিন্তু সেই মোরাল যে যোগ্যতা, যে নৈতিক যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু হারিয়ে ফেলেছেন। আপনার কিন্তু এই পদে বসার আর কোনো জায়গা নেই, কারণ একটা মহিলা অভিযোগে তীর তুলেছেন। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আবার রাজ্যপাল হয়ে ফিরে আসুন, কিন্তু যতক্ষণ না আপনি ক্লিন চিট পাচ্ছেন পুলিশের ইনভেস্টিগেশনে, দ্যাটস ইট। আমি বলবো যে পশ্চিমবঙ্গে আজকের সাংঘাতিকভাবে আপনি দেখুন কিভাবে রাজনৈতিক কাদা ছড়াছড়ি হচ্ছে এবং অ্যাক্টিভিটিটা কিভাবে চলছে। যখন রাজ্যপালের এই কেস এসছে আমাদের সামনে, তৃণমূলের বেশ কিছু মহিলা নেত্রী তারা ভীষণ অ্যাক্টিভেট হয়ে গেছেন। সন্দেশখালির সময় তাদের কিন্তু ঠিক উল্টো সুর। আবার হাঁসখালির সময় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছেন মহিলাটার বোধহয় অ্যাফেয়ার্স ছিল, তার বোধহয় প্রেগনেন্সি ছিল। কালিয়াগঞ্জের যে রাজবংশী মেয়েটি, সেই মেয়েটির মৃতদেহ টেনে হিঁচড়ে পুলিশ নিয়ে যায়। এই হচ্ছে পশ্চিমবঙ্গ। যারা বলেন যারা হাতরাস উন্নাওর উদাহরণ দেয়, তারা যেমন তাদের প্রতি আমার লজ্জা, ঘৃণা, একরাশ থাকলো, তেমনি এবং হাতরাস উন্নাও যে রাজ্যে ঘটেছে, সেই রাজ্যে যে রাজনৈতিক দল যার নাম বিজেপি, তারা যেমন মেয়েদেরকে প্রোটেকশন দিতে পারেন ওই দলিত মহিলাদের, তেমনি আজকের এখানে কালিয়াগঞ্জ সন্দেশখালী। আপনি বলছেন এই কাদা ছড়াছড়ি বন্ধ হোক, এত গুরুতর যখন অভিযোগ, তখন রাজ্যপাল তিনি নিজের পদ থেকে সরে দাঁড়ান, তিনি আইনের কাছে নিজেকে সঁপে দিন। কাজী সাহেব আমাদের সঙ্গে রয়েছেন। কাজী সাহেব, আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? যেভাবে বলা হচ্ছে যে রাজ্যপালের বিরুদ্ধে যখন এই গুরুতর অভিযোগ এবং সাংবিধানিক প্রধান তিনি, তো তার বিরুদ্ধে পুলিশ যাতে তদন্ত করতে পারে এবং তিনি যদি ক্লিন হন, তাহলে সেই সুযোগটা দিন। না, প্রথমত আমি বলবো যে আমার অনেক ধরনের পরিচয় আছে। আপনি বিজেপির সমর্থক লিখেছেন, এইটা কেটে দিন। এটা আপনারা পারমিশন নিয়ে করেননি। আমি কোন দলের সমর্থক কোথাও বলিনি, কোথাও কেউ বিজেপির নাম আর জড়াতে চাইছে না। আমার নামের তালিকার ওখান থেকে কেটে দিন। আমার অনেক পরিচয় আছে, গোটা রাজ্যবাসী জানে, ওটা যথেষ্ট। একজন পদ্মশ্রী অ্যাওয়ার্ডের জন্য বিজেপি সমর্থকও জরুরি, একজন ভারতরত্নের জন্য বিজেপি অ্যাওয়ার্ডও জরুরি, একজন নোবেল প্রাইজ পাওয়া লোকের জন্য বিজেপি অ্যাওয়ার্ডও জরুরি। এইটুকুই বলে রাখবেন। নাম্বার 1। নাম্বার 2, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত পছন্দ রয়েছে যে সাংবিধানিক প্রধান পোস্টে যিনি আছেন, আবার বলি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এতটা পছন্দ রয়েছে, সাংবিধানিকভাবে একটি রাজ্যের প্রধান পোস্টে যিনি আছেন, তাকে অসম্মান করে একটা অংশের লোক আনন্দ পাচ্ছে। আপনি বডি ল্যাঙ্গুয়েজটা বুঝুন। একটি মেয়ে, একটি মহিলা ওই পিস রুমে বসেন। আমি পিস রুমে একাধিকবার রাজ্যপালের কাছে গেছি, কারণ রাজ্যপালের এই 21 ইলেকশনের পরে বা এই পঞ্চায়েত ইলেকশনের পরে যে অত্যাচার, অনাচার, অবিচার মানুষের সাথে হয়েছে, সেই কমপ্লেন গুলো আমি লেখাতে গিয়ে সম্ভবত ওই মহিলাকে আমি দেখেছি। আমার বক্তব্য হচ্ছে যে ফাঁসানোর জন্য দুটো জিনিস লাগে, অর্থ আর নারী। এই দুটো ফাঁসানোর সবচেয়ে বড় টোপ। এই টোপ হতে পারে সত্য, হতে পারে মিথ্যা। এখন আমরা কি করে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে ওটাকে সত্য ধরে আনন্দে মশগুল হয়ে গেছে।
এর মধ্যেই তো মাইন্ডসেট বোঝা যায়। এখনো 5 দফা ইলেকশন বাকি। রাজ্যপালের মুখ বন্ধ করার জন্য রাজনৈতিক অঙ্ক কষার চেষ্টা, এটা নয় তো, এটা লজিক আসুন। নাম্বার 1। নাম্বার 2 আমার প্রশ্ন হচ্ছে, রাজ্যপাল সম্পর্কে ওই ভদ্রমহিলা যে অভিযোগ করেছে, একজন বলছিলেন তার জন্য রাজ্যপালের চলে যেতে হবে, মানে পদ থেকে সরে যাওয়া দরকার। আর তাহলে তো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যত মন্ত্রী, রাষ্ট্রপতি সবাইকে বেরিয়ে যেতে হয়, কারণ রাজ্যের অনেক মহিলা তৈরি হয়ে আছে এই অভিযোগগুলো করার জন্য। এটা শিখিয়ে পড়িয়ে লজ্জা লাগে এই রকম বক্তব্য একদম পদ্মশ্রী প্রভু। এবার বোঝা যাচ্ছে, এবার পদ্মশ্রী বোঝা যাচ্ছে, কান্ডারি বোঝা যাচ্ছে। কি এই লোকটাকে আমি একদম কন্ডেম করছে, একদম মেয়েরা এতটা সস্তা। কাজী সাহেব দূরে রয়েছেন, আমার অডিওটাকে নিন। তাদের কেউ আপনার বাড়ির প্রতিবেশী, তার যে নোংরা ভাষায় আক্রমণ করছেন তার অডিও মিউট করুন। এটা মহিলাদের উপর একেবারে কিন্তু আক্রমণ। আমি আসবো কাজী সাহেব, আপনাকে সময় দেবো। তবে তার আগে বলি যে যেহেতু রাজ্যপালের বিষয় নিয়ে কথা হচ্ছে, তো দেশের সাংবিধানিক প্রধান হোক কিংবা রাজ্যের সাংবিধানিক প্রধান হোক, তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে স্পষ্ট কিছু নির্দেশিকা রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু পুলিশকে একাধিক বিষয় ভাবতে হচ্ছে। এবং যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন একজন মহিলা, তার নির্দিষ্ট রক্ষা কবচ রয়েছে। সংবিধানের 361 নম্বর ধারায় বলা হয়েছে, রাজ্যপাল তার ক্ষমতা প্রয়োগ বা কর্তব্য পালনের জন্য কোনো রকম আদালতের কাছে জবাব দিতে তিনি বাধ্য নন। পদে থাকাকালীন রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রক্রিয়া শুরু করা যাবে না, এরকমই একাধিক রক্ষা কবচ রয়েছে। আর সেই জায়গা থেকেই পুলিশকে কিন্তু ভাবতে হচ্ছে যে যদি রাজ্যপালের বিরুদ্ধে তারা যখন এনকোয়ারি করবেন, তখন কিভাবে তারা এনকোয়ারি করবেন। অনির্বাণ দা, আপনি কিভাবে দেখছেন এক্ষেত্রে পুলিশের কোন কোন দিকগুলো মাথায় রাখতে হবে যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ? দেখুন, এই 361টা খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। হ্যাঁ, আর্টিকেল 361-এ একটা ইমিউনিটি দেওয়া হয়েছে গভর্নর এবং অনারেবল প্রেসিডেন্টকে। তো সেখানে রামেশ্বর প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2006 সালে অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন এই ইমিউনিটিটা কিন্তু কমপ্লিট ইমিউনিটি। এই কমপ্লিট ইমিউনিটির মধ্যে তফাৎটা কথা, ইমিউনিটি আর কমপ্লিট ইমিউনিটির মধ্যে এই যে ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট করা যাবে না। এই যে আমরা শুনছি না, মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছিলাম যে তদন্ত শুরু হয়েছে। এই তদন্ত শুরু হতেই পারে না 361 আর্টিকেল একদম। এবং তার জন্য বলা রয়েছে যে যদি তার মানে এটা কি হচ্ছে, এটা একটা প্রিলিমিনারি এনকোয়ারি হচ্ছে। কারণ এই যে লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে স্পেশাল এনকোয়ারি টিম গঠন করা হয়েছে। এনকোয়ারি টিম কথাটা এনকোয়ারি, ইনভেস্টিগেশন টিম নয় কিন্তু। এনকোয়ারি আর ইনভেস্টিগেশনের মধ্যে তফাৎ হচ্ছে 154-এ যখনই এফআইআর লজ হয় তখন ধরে নেওয়া হয় যে একটা কগনিজেবল অফেন্স হয়েছে। এই ধরে নেওয়াটা বিষয়টা, ধরে নেওয়ার জন্য বিষয়টা, তাকে একটা প্রিলিমিনারি এনকোয়ারি বলে। ললিতা দেবীর জাজমেন্টে অনারেবল সুপ্রিম কোর্টের 5 জাজেস বেঞ্চ এটা বাধ্যতামূলক করেছেন যে কোনো কগনিজেবল অফেন্স হলেই আগে একটা প্রিলিমিনারি এনকোয়ারি হবে, তারপরে। এবার অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমার অবাক লাগছে এই এনকোয়ারির রেজাল্টটা কি। যদি আজকে এটা রেজাল্টটা পজিটিভ হয়, রেজাল্টটা পজিটিভ হয়ে দেখা গেল যে একটা কগনিজেবল অফেন্স ঘটেছে, তাহলে তার অভিমুখ কোথায়? কারণ তার কোনো অভিমুখ নেই। 361-এ সেখানে কমপ্লিট ইমিউনিটি আছে। একজন অনারেবল গভর্নরের এগেইনস্টে আপনি তার এগেইনস্ট এনকোয়ারিটা হবেই বা কি করে? কারণ রাজ্যপাল তো পুলিশের ঢোকার ক্ষেত্রেও সেখানে তিনি এনকোয়ারিতে শুধু তো এনকোয়ারিতে পুলিশ যে খালি ওনাকেই জিজ্ঞাসাবাদ করবে তা তো নয়, অন্যান্য বিষয়ও খতিয়ে দেখবে, যেমন স্টেটমেন্ট অফ দ্য ভিকটিম, সব কিছু মিলিয়ে ওনারা এনকোয়ারি করে দেখবেন। অন্য কোনো সাক্ষী থাকলে বা অন্য কোনো সিচুয়েশন সার্কামস্টান্সেস থাকলে সেগুলোকে বোঝার চেষ্টা করবেন। কিন্তু আমার অল্প আমি আইনের ছাত্র, আমার মনে হচ্ছে যে এই এনকোয়ারিটা লিডিং টু ওয়্যার। কারণ এনকোয়ারি তো শেষেই যদি আজকে পজিটিভ হয় তার রেজাল্ট হচ্ছে নীল। কারণ আপনি এনকোয়ারি করে কোথায় পৌঁছবেন না? একটা ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট করতে যাবেন, ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট করতে পারবেন না আপনি, কারণ যেহেতু অনারেবল গভর্নর উনি। তাহলে এই এনকোয়ারিটার মানেটা কি? এটা আমার কাছে একটা প্রশ্ন আইনের ছাত্র হিসেবে। এবং তারপরে ধরুন এই ভদ্রমহিলা আজকে সত্যি তো ওনারও তো কিছুক্ষণের জন্য আমরা আর্গুমেন্টস থেকে ধরে নিই যে এটা সত্যি ঘটনা, উনি যা যা বলছেন সর্বই সত্য। কারণ কেউ তো আমরা ওই জায়গাতে ছিলাম না, ফলে আমরা সত্য বা মিথ্যা করে বলতে পারবো না। নিশ্চয়ই এনকোয়ারি বা ইনভেস্টিগেশন বলবে, ফ্যাক্ট ফাইন্ডিং সিচুয়েশন বলবে। তো যদি সত্যি ঘটনা হয়, ধরে নেওয়া হয় সত্যি, তাহলে এই ভদ্রমহিলা কী বিচার পাবেন? তার জন্য কিন্তু অন্য পদ্ধতি আছে। তার জন্য লোকসভায় বিল প্লেস হবে, তারপরে রাজ্যসভায় প্লেস হবে। বোথ দ্য হাউস থেকে যদি আজকে সিম্পল মেজরিটি পাওয়া যায়
তবেই কিন্তু ওনাকে ইমপিচমেন্ট প্রসেস স্টার্ট হবে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, দীর্ঘমেয়াদী। তো আজকে এই ভদ্রমহিলা, আমার খারাপ লাগছে কি, যেটা আপনারা সবাই একসাথে সোচ্চার হলেন, আমার খুব ভালো লাগলো যে দল নির্বিশেষে সবাই সোচ্চার হলেন, যে একজন ভদ্রমহিলার সম্মানের কথা কিন্তু সবাই আমরা একমত। এইটা আমার খুব ভালো লাগলো আজকে। সত্যি আমি এই আলোচনাতে এসে আমি সমৃদ্ধ হলাম ওই এক জায়গাতেই, যে সত্যি একজন ভদ্রমহিলার, তিনি ভুল হোক ঠিক হোক সেটা তো আইনের বিষয়, তদন্তের বিষয়, কিন্তু যিনি একজন অভিযোগকারিণী, যিনি একজন অভিযোগ করেছেন, সেই অভিযোগটা খতিয়ে দেখে আলটিমেটলি পৌঁছবো কোথায়, তার সম্মান তো ঠুনকো নয়। সেই জায়গা থেকে এই অভিযোগকারী তিনিও বলছেন যে তিনি জানেন যে কার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন, তিনি সাংবিধানিক প্রধান, তার কাছে রক্ষা কবচ রয়েছে, কিছু আইনে এই বিধান রয়েছে, উনি যদি মিথ্যা অভিযোগ করেন ওনার এগেইনস্টও মামলা হয়। এবং উনি বলছেন যে জানেন তিনি যে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করছেন হয়তো তার কোনো শাস্তি হবে না, কিন্তু যাদের সঙ্গে তিনি এরকম করছেন, মহিলাদের সঙ্গে এরকম করার আগে তিনি অন্ততপক্ষে ভাববেন, এই ভাবনা চিন্তা থেকে তিনি এই অভিযোগ করছেন বা করেছেন। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় কি ঠিক এই বিষয়ে অভিযোগকারিণী মহিলা কি বলেছেন একবার শোনাই। গত 5 বছর ধরে এত দুটো গভর্নর গেল এবং এত অফিসারেরা ছিলেন, কোনোদিনও কারোর সাথে এরকম ধরনের কেউ খারাপ নজরে দেখেছে বা খারাপ কিছু সেন্সে কথা বলেছে বা কোনো ধরনের কোনো ব্যাড টাচ আজ পর্যন্ত কোনোদিনও হয়নি। নিজের ভাবতেও খুব ঘেন্না লাগছে যে আমার বাবার থেকেও বেশি বয়স ওনার, এরকম বয়সী লোক একটা এরকম নোংরামি করছে। ওনার আচরণটা এমন, একটা মানুষ এরকম ধরনের জিনিসে যখন প্রতিবাদ করছে, হাত ছুড়ে দেওয়ার পরে সেই একই ঘটনা উনি আবারও ঘটাতে চাইছেন। উনি কি ভেবেছিলেন যে আমাকে ভালো চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে আমার সাথে এগুলো করবেন, আমি মুখ বুজে থাকবো? সাহস করে এগিয়ে এসেছেন এবং তিনি বলছেন, এবং তিনি মুখ বুজে থাকেননি, পুলিশের কাছে অভিযোগের পরিপ্রেক্ষিতে সেটা প্রমাণিত, এবং তিনি এই মুহূর্তে যে ট্রমাটাইজ সে কথাও তিনি কিন্তু বারবার করে উল্লেখ করেছেন। তবে এই পুরো বিষয়কে কেন্দ্র করে যেভাবে রাজ্য রাজনীতি তোলপাড়, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাবো। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি, বোসকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা মমতার বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন। সন্দেশখালী নির্যাতিতাদের থাকার জন্য রাজভবনের দরজাও খুলে দিয়েছিলেন। এবার সেই রাজভবনের অন্দরেই শ্লীলতাহানির অভিযোগ খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। ভোটের মাঝে রাজভবনের এই ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, তুঙ্গে শাসক বিরোধী চাপানোতর। শুক্রবার পূর্ব বর্ধমানের রায়নার সভা থেকে রাজ্যপালকে নিশানা করেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত বিবিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। সন্দেশখালী বলবার আগে রাজ্যপাল কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে। যদিও শ্লীলতাহানির অভিযোগটিকে মমতার চক্রান্ত হিসেবেই দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ প্রমাণ করতে হবে, তো আমি এটা নিয়ে বলবো মমতা ব্যানার্জির কনস্পিরেসি। উনি কিভাবে মিথ্যা মামলা তৈরি করেন আমি জানি। আমার বিরুদ্ধে 45টা মামলা দিয়েছে, আমাকে খুনের মামলা দিয়েছে, আমি খুন করার লোক, আমার বাড়িতে এত অভাব আছে, চুরির মামলা দিয়েছে। শ্লীলতাহানির অভিযোগকে অস্ত্র করে বৃহস্পতিবার রাতেই আসরে নেমে পড়ে শাসক শিবির। বোসকে আক্রমণ করে সরব হন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা তো আগেও বলেছি, আবার বলছি, সেই পিস রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে? এরপরই রাজভবনে চন্দ্রিমার প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেন রাজ্যপাল। যদিও বোসের নিষেধাজ্ঞাকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের অর্থমন্ত্রী। কোনো জায়গায় আমার প্রবেশ কিংবা আমার যাতায়াত তাকে বাধা দেওয়ার অধিকার কারুরই নেই। সুতরাং উনি যদি ভেবে থাকেন যে রাজভবনটায় উনি থাকেন বলে সেটা ওনার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে, সেটা তো নয়।
চন্দ্রিমার পাশাপাশি রাজভবন চত্বরে পুলিশের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেন রাজ্যপাল বোস। লালবাজার সূত্রে অবশ্য দাবি, শুক্রবারই রাজভবনে গিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চালান তদন্তকারীরা। কথা বলেন অভিযোগকারী মহিলার সঙ্গেও। অনুসন্ধানের স্বার্থে প্রয়োজনে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে বলেও লালবাজার সূত্রে খবর। পিয়ালি ও শ্রেয়সীর রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি অনির্বাণ আপনার কাছেই আসবো। যে ছবি আমরা দেখালাম যে পুলিশ প্রাথমিকভাবে রাজভবনে গিয়ে একটা প্রাথমিক ইনকোয়ারি করেছে, কিন্তু এই যে রাজনৈতিক নেতা ব্যক্তিরা বলছেন যে অভিযোগ, এক পক্ষ বলছেন যে কিভাবে রাজ্যপাল তিনি তার নিজের পদটাকে ইউজ করছেন বা তার গরিমা তিনি নষ্ট করছেন, অন্য পক্ষ বলছে যে অভিযোগটা আসতেই হবে, অভিযোগটা প্রমাণ করতে হবে, কিন্তু সেই প্রমাণ করাটা বা করানোটাই তো চ্যালেঞ্জের এই মুহূর্তে। প্রবলেম হচ্ছে যে তদন্তটাই তো হতে পারে না, মানে তদন্তটাই করতে পারবেন না পুলিশ, যতই সদিচ্ছা থাকুক। কিন্তু যেহেতু আর্টিকেল 361 একটা কমপ্লিট ইমিউনিটি, ক্রিমিনাল প্রসিডিংসও হতে পারে না, কারণ তদন্তের পরবর্তী ধাপই হচ্ছে চার্জশিট। যদি কারোর এগেনস্টে কোনো অভিযোগ এস্টাবলিশড হয়, প্রাইম অফিসে এস্টাবলিশড হয়, তাহলে চার্জশিট দিতে হয়। চার্জশিট দেওয়া মানে কোর্ট কগনিজেন্স নেবে এবং সামান ইস্যু করবে, তো অটোমেটিক্যালি একটা ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট হয়ে গেল। আপনি বুঝতে পারছেন, মানে তদন্তের কোনো গতিপথ বা অভিমুখ নেই। যতক্ষণ এই পদে আছেন ততক্ষণ পর্যন্ত কোনো রকম, এবং সব থেকে মজার কথা হচ্ছে যে এই ভদ্রমহিলা, যেটা অনেকেই সোচ্চার হচ্ছেন, অনেক রাজনৈতিক দল দেখলাম সোচ্চার হচ্ছেন যে এই ভদ্রমহিলা মিথ্যা অভিযোগ করেছেন। আরে তার জন্য ওইটা প্রমাণ করতে ওটা তদন্ত দরকার। মিথ্যা অভিযোগ করেছেন কি করেননি সেটাও কিন্তু তদন্তের বিষয়, তবেই তো ওনার এগেনস্টেও প্রসিড করা যায়। তো এই তদন্তটাই কিন্তু একটা ক্লগ হয়ে আছে। এটা নিয়ে আমার একটা, মানে আমার আইনের ছাত্র হিসেবে আমার নিজেরও খুব জানতে ইচ্ছে করছে বা দেখতে ইচ্ছে করছে আলটিমেটলি কোথায় পৌঁছয় এই তদন্ত, কারণ তদন্ত হতেই পারে না। তাহলে কৃষ্ণানন্দা, এই ভোটের বাজারে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করবে এবং একটা খারাপ জিনিসের উদাহরণ টেনে আরো একটা খারাপ জিনিসকে বলা হবে, এটাই কি তাহলে চলবে? এটাই কি তাহলে বাংলার মানুষ দেখবে? আমার প্রথম কথা হচ্ছে, আমি একটু আগে অনেকগুলো কথা শুনলাম, কিছু অত্যন্ত আপত্তিকর কথা শুনলাম। দেখুন, বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার, এটা একটা ইংরেজিতে খুব বিখ্যাত প্রবাদ আছে। এখন অনেকেও এইভাবে আসছেন। একটা যেটা আগে দাদা যেটা বললেন, একটু ঠিকই তো, যে অভিযোগ করছে, যার বিরুদ্ধে অভিযোগ করছে, কে ঠিক কে ভুল এটা প্রমাণ করার জন্যও তো একটা তদন্ত বা একটা এনকোয়ারির দরকার আছে। তো এইখানে তদন্তের বিরোধিতা কেন করা হচ্ছে? এক। দুই হচ্ছে যে আমি আবার বলছি যে এই বিজেপির বিরুদ্ধে যখন তৎকালীন বিদেশ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে 16 জন, সত্যের জয় হবে, তদন্তের বিরোধিতা বা এই সম্পর্কিত না, যারা তার হয়ে যারা গাইছেন বা এই প্যানেলেও যারা তার হয়ে কথা বলছেন, তারা তো তদন্তটাকেই কটাক্ষ করছেন, অভিযোগকারিনীকে প্রথমে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে দেওয়া হচ্ছে। আমি আবার বলছি যে এই রাজ্যতে, এই রাজ্য বিজেপির একাধিক মহিলারা তাদের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। এই রাজ্য বিজেপির একজন রাজ্য স্তরের নেত্রী, তৎকালীন একজন বিজেপি নেতা কি অমলেন্দু চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। আমরা দেখেছিলাম পুলিশের ব্যবস্থা হয়েছে। আজকে এই সম্ভবত একজন রানাঘাটের এমপি, তার বিরুদ্ধেও কিছু তথ্য চলে এসেছিল। হ্যাঁ, এবং বিজেপির অ্যাপয়েন্টিগুলো দেখুন, এই শান্তিনিকেতন যেটা বিশ্বভারতীতে, যাকে তারা এখানে ভিসি করে পাঠিয়েছিলেন, তার বিরুদ্ধে সরাসরি তার একটা কলেজের ছাত্রীর সাথে এইভাবে শ্লীলতাহানি করার সরাসরি তদন্ত কমিটির রিপোর্ট আছে, এবং এদেরকে অভিযোগ আসার পর তারা রেখে দিয়েছে। এবং আমি আরেকটা জাস্ট একটা তথ্য দিচ্ছি, অবশ্যই আপনার কাছে, আমি কাজী সাহেবের কাছে যাব। প্রাক্তন বিদেশ মন্ত্রী, যে জুনিয়র ফরেন মিনিস্টার, তার বিরুদ্ধে 16 জন সাংবাদিক মহিলা অভিযোগ করেছিল। তারপরে বিজেপির সঙ্গে এটাকে সম্পৃক্ত করা হচ্ছে, কারণ রাজ্যপাল যেহেতু, এবং সেক্ষেত্রে বরাবর যেটা তৃণমূল কংগ্রেস অভিযোগ করে আসছে, এবং আজকে কৃষ্ণানন্দা একাধিক উদাহরণ টেনে এনেছেন এবং এখনো তিনি বললেন। কি বলবেন আপনি? দেখুন, এই পশ্চিমবঙ্গ সরকারের সাথে রাজ্যপালের একটা মধুর সম্পর্ক ছিল। বর্ণমালায় আলিখো হচ্ছিল, যেটা দরকার ছিল না। এখন মাননীয়ার যে কথাবার্তা, যে বডি ল্যাঙ্গুয়েজ, উনি বললেন এমন অভিযোগ প্রচুর আছে, কিছুই বলিনি, এখন বলছি। অর্থাৎ অভিযোগ পেলেও উনি কিছু বলেন না। যেমন একাধিক দুর্নীতি, কুণাল ঘোষ যেটা বলছে যে 21 সাল থেকে একাধিক মন্ত্রী দুর্নীতি করেছে, কিন্তু কিচ্ছু বলা যাবে না। দুর্নীতিখোর মন্ত্রীরা মাননীয়ার সাথে ঘুরে বেড়ান। এখন প্রশ্ন হচ্ছে, যেটা মাননীয়া বললেন যে সন্দেশখালি দেখাচ্ছ তোমাদের রাজ্যপাল, আপনি বডি ল্যাঙ্গুয়েজটা বুঝুন, তোমাদের রাজ্যপাল, তুমি সন্দেশখালি কেন দেখাচ্ছ? অর্থাৎ সন্দেশখালীর মহিলাদের ইজ্জতের কোনো মূল্য মাননীয়ার কাছে নেই। আর সুটিয়া যেখানে বরুণ বিশ্বাস মারা গেল, ঘরে ঘরে বধূদেরকে ধর্ষণ করা হয়।
পরমেশ্বরকে প্রাণ দিতে হলো। তাদের ইজ্জতের মূল্য নেই, শুধুমাত্র রাজ্যপাল সম্পর্কে যিনি অভিযোগ করেছেন, অভিযোগ সত্য মিথ্যা তদন্ত হবে না, শুধু কালিমা হবে, শুধু কালিমা হবে। এই ভোটের মরশুমে ওই কালিমাটা কাজে লাগানো যাবে। উনি অনেক দিন ধরে নাকি দেখতেন, এতদিন ভোটের মরশুমে শুধুমাত্র কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে একে অপরকে। আমি আসবো কাজী সাহেব, কৃষ্ণদা কিছু বলার চেষ্টা করছেন, আমি তারপরে অভিষেকদের কাছে যাব। যে দুর্নীতির কথা বললেন, সেই দুর্নীতিগুলো তো একটা প্রমাণিত হয়নি, সেইগুলো তো অভিযোগ, সেইগুলো তো অভিযোগ, সেইগুলোকে তো 3 বছর ধরে মিডিয়ার সান্ধ্য আলোচনার একটা পণ্য করা হয়েছে। তাহলে সেইগুলোর ব্যাপারে কি আছে? সেইগুলোকে তো রাজনীতির মূলধন করা হচ্ছে বিজেপির তরফ থেকে। আজকে নির্বাচনের আগে আমরা যেটা আলোচনা করতে পারতাম, যে মেয়েটি 5 বছর ধরে অস্থায়ী হয়ে রয়েছে একটা সরকারি কাজ, তার কাজটা কেন স্থায়ী হয়নি? আমরা তার জায়গায় কি আলোচনা করছি যে তার কেন শ্লীলতাহানি হচ্ছে। আমার ফোকাসটা সরে গেছে, দুর্ভাগ্যটা এখানে। আচ্ছা, একটা জিনিস আইনের দিক থেকে দুটো জিনিস বলে দিই। হ্যাঁ, উনি একটু আগে আমাদের আইনজীবী যে কথাটা বলছিলেন যে হ্যাঁ 371 ধারা অনুযায়ী অবভিয়াসলি একটা ইমিউনিটি আছে। 156(1) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যপালকে 4টে কারণের জন্য ইমপিচ করতে পারে। 1 আর্থিক, 2 নৈতিক, 3 এই মহিলা গঠিত, এবং যদি দেশদ্রোহের মতো কোনো কাজ করে থাকে 4টের জন্য করতে পারে, সুও মতো করতে পারে। ইমপিচ বা পদত্যাগটা প্রভিশনালও হতে পারে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে অভিযোগটা করা হয়েছে কি, উনি কিন্তু কর্মক্ষেত্রে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। এবং রাজভবন কিন্তু হাইলি সিকিউরড প্লেস, রাজভবন কিন্তু চায়ের দোকান না। সেখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে বা প্রত্যেকটা দরজার উপর সিসিটিভি আছে। অর্থাৎ আমি লোকটার বিরুদ্ধে তদন্ত না করতে পারি, প্রিমাইসের ভেতর করতে পারি। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা নিয়ে আলোচনা আপনার আপত্তির জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা অত্যন্ত আপত্তিকর বক্তব্য দিয়েছে। উনি কি বলেছেন, সন্দেশখালি নিয়ে বক্তব্য দেওয়ার আগে রাজভবন দেখুন না, সন্দেশখালিটাও একই সঙ্গে উচ্চারিত হবে। সন্দেশখালির মেয়েদের সম্মানটা 4 টাকায় বিক্রি হওয়ার নয়, আর এটা 40 টাকা, এখানে কোনো তুলনা হতে পারে না। দুটোই আমার সহনাগরিক, আমার পাড়ার মা বোন, এবং আমার পাড়ার মা বোনকে নিয়ে শাহজাহান হোক কি সিভি আনন্দ বোস হোক, উইথ ডিউ রেসপেক্ট, আমি মানুষ সিভি আনন্দ বোসকে বলছি, তার পথটাকে বলছি না। যদি অভিযোগ প্রমাণিত হয়, আইন দুজনের জন্য সমান। সন্দেশখালির অভিযোগ করতে পারবেন না এটা বলার অধিকারটাও আপনার নেই, কারণ আপনি দুজনেরই প্রশাসনিক গার্জিয়ান। যে মেয়েটা রাজভবনে অত্যাচারিত হয়েছে এবং যে সন্দেশখালিতে হয়েছে, আপনার দায়িত্ব দুজনকে সুরক্ষা দেবার, এটা মাথায় রাখবেন মুখ্যমন্ত্রী। সৈকত, না দেখুন, আমি একদম প্রথম থেকেই বারে বারে যে কথাটা বলছি যে বিজেপির যারা অভিযুক্ত নেতা, যারা শ্লীলতাহানিতে অভিযোগের আঙুল উঠেছে, যে বিজেপি নেতার বিরুদ্ধে বা তৃণমূলের কোন নেতার বিরুদ্ধে উঠেছে, কিংবা কোনো বামপন্থী নেতার বিরুদ্ধে যদি কোনো কালে অভিযোগ উঠে থাকে, বিষয়টা এইভাবে বিজেপি, তৃণমূল, বাম, কংগ্রেস এইভাবে না ভেবে আমরা যদি মনে করি সমাজের মধ্যে, রাজনীতির মধ্যে, প্রশাসনিক ব্যবস্থার মধ্যে যারা যারা এই কর্মকাণ্ডের সঙ্গে অভিযুক্ত হচ্ছেন, যুক্ত হচ্ছেন, তাদের বিরুদ্ধে আইন সবার ক্ষেত্রে এক হবে। 1, 2, আর রাজনৈতিক দলগুলো যেভাবে এটাকে এনক্যাশ করার চেষ্টা করছে, যেটা অভিষেক দা বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজকে প্রচার মঞ্চে দাঁড়িয়ে বলছেন সন্দেশখালী বলার আগে, আমি 2 নম্বর পয়েন্টে যাচ্ছিলাম। এটা দুর্ভাগ্যের হলেও সত্যি, এটা ভারতবর্ষের বাংলার রাজনৈতিক চরিত্র আগে ছিল না। দুটো গুরুত্বপূর্ণ ঘটনা আমরা দেখেছিলাম যখন নৈতিকভাবে তারা পদত্যাগ করে গেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে আমি বারে বারে যে কথাটা বলি, কোট আনকোট, আমাকে একটু 30 সেকেন্ড সময় দেবেন। 34 বছরে বামেরা কিছু করেনি। পার্ক স্ট্রিট সাজানো, আপনি মিল খুঁজে পান কিনা জানি না, ওখানেও কংগ্রেস কিছু করেনি, ওখানেও হাতরাস সাজানো, উন্নাও সাজানো। আজকে এই আলোচনার আড়ালে 24 ঘন্টা আগে ব্রিজভূষণকে ক্যান্ডিডেট করতে পারেনি, কিন্তু ব্রিজভূষণের ছেলেকে ক্যান্ডিডেট করে দিয়েছে। ঠিক একইভাবে এখানে বর্ধমানে তুহিনা খাতুন ধর্ষিতা হয়ে মারা গেল, অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে। সেই ছাত্র পরিষদের নেতা কাউন্সিলর ভোটের টিকিট পেয়ে এখন কাউন্সিলর হয়ে গেল। কাঁথি পিকে কলেজের ছাত্র নেতা সৌভনিক, তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে হাজিরা করানো হবে কি হবে না, একদল এক হাত তৃণমূল টানছে, এক হাত বিজেপি টানছে। এটা দুর্ভাগ্যজনক বিরোধী দলনেতার বক্তব্য এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য, দুটোই পক্ষপাত দুষ্ট এবং নারীদের প্রতি, মহিলাদের প্রতি তৃণমূল বিজেপির কি দৃষ্টিভঙ্গি সেটা দিনের আলোর মতন পরিষ্কার। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলে দিচ্ছেন যে নারী নির্যাতনের মতন ঘটনায় কোনটায় মুখ খোলা যাবে, কোনটায় খোলা যাবে না, সেটাও এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ঠিক করবেন, যিনি কামদুনি গাইঘাটা গেদে খরজুনাকে আড়াল করেছেন। কামদুনির 11 বার পিপি বদল করেছেন এই মহিলা মুখ্যমন্ত্রীর সরকার, পুরুষ মন্ত্রী উনি। স্বাভাবিকভাবে এটা দুর্ভাগ্যজনক, বাংলার লজ্জা এরা, দিদি মোদির সরকার, এই দুটো রাজনৈতিক দল, দুটো সরকারের মাথা, এরা বাংলা দেশের জন্য লজ্জার।
আলোচনা চালিয়ে যাবো। আমি আসবো কৃষাণুদা, আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও এই আলোচনায় ফিরে আসছি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন। ফিল্লা বিরতির পর দেখছেন আপনার রায়। আমি একটুখানি শুভজিৎ আপনার কাছে যাওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এই যখন এই অভিযোগ সামনে আসছে তখন যে যার মতো এটাকে ব্যবহার করছে, কিন্তু আসলে ঠিক কি ঘটেছে, ওই মহিলা ঠিক কথা বলছেন কিনা, রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ সেটা সঠিক কিনা, এর সত্যাসত্য কে বিচার করবে এবং এটা আদৌ সেই সুযোগ থাকছে কিনা সেটা তো বড় প্রশ্ন। মানুষ কি আসলে সত্যিটা জানতে পারবেন? সত্য ঘটনা কি বেরিয়ে আসবে? দেখুন, সত্য ঘটনা তো বেরিয়ে আসাই উচিত, এবং একটু আগেই যেটা শুনলাম যে ওই অভিযোগকারিনী বলেছেন যে এর আগে একজন নৃত্যশিল্পী তিনিও একই ধরনের অভিযোগ করেছেন, এবং সেটা কোনো না কোনোভাবে আমরা সেটাকে সেইভাবে সামনে আসতে দেখিনি। কিন্তু আমি বলছি যে আজকের আমরা চাই যে একটার পর একটা মহিলাদের উপর বিভিন্ন জায়গায়, মহিলারা ঘরে, তাদের ওয়ার্ক প্লেসে, হাজবেন্ডদের দ্বারা, বয়ফ্রেন্ডদের দ্বারা, ইন্টিমেট পার্টনারদের দ্বারা তারা বিভিন্নভাবে আমরা অভিযোগের ঘটনা কিন্তু আমাদের সামনে আসে। এবং আমি যখন আপনার সাথে কথা বলছি, আমি আপনাকে বলছি বর্ধমান যার আচার্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গভর্নর নিজে সিভি আনন্দ বোস, সেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে একটি গবেষিকাকে রীতিমতো হেনস্থা করা হচ্ছে, সেখানকার প্রফেসররা করছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং তার অভিযোগ জমা পড়েছে রাজ্যপালের কাছে, রাজ্যপালের সিনিয়র সেক্রেটারির কাছে। আমি বলছি এই রকম অভিযোগ কিন্তু ভুরি ভুরি আছে। এই অভিযোগগুলো কোনো না কোনোভাবে চাপা পড়ে যায়। তার কারণ কি জানেন? আমি 10 সেকেন্ডে বলবো যে তার কারণ হচ্ছে এই রাজনৈতিক নেতারাই এইগুলোকে নিয়ে পলিটিক্স করতে বেশি চান, জাস্টিস দিতে চান না। তার ফলে সন্দেশখালীর মেয়েদেরকে তোমরা এবং এখানকার মেয়েদেরকে আমরা তোমরার মধ্যে যে বিভেদ তৈরি করেন, এই পলিটিশিয়ানরা কিন্তু কোনো রকম তাদের কমিটমেন্ট নেই যে উইমেন এম্পাওয়ারমেন্ট হোক বা নারীরা জাস্টিস পান। যদি তাই হতো তাহলে হাঁসখালি হতো না, কালিয়াগঞ্জ হতো না, আর গভর্নরের ওই পিস রুমের ওই অভিযোগ কারণীর সাথে তোমরা আমরার মধ্যে কি পুরো বিষয়টা মিলিয়ে যাবে? আমি আবার বলছি, যেটা শুভজিৎ বলার চেষ্টা করছেন সেটার মধ্যে কিছুটা আমি উনার অভিযোগ উঠেছে, ঠিক আছে, তদন্তটা তো হবে, তদন্ত থেকে তো কেউ ইমিউনিটি চাইতে পারে না। আমি এই ক্ষেত্রেও বলছি যে এখানে কনস্টিটিউশনের একটা ইমিউনিটি আছে, কিন্তু সেখানে যদি এরকম একটা গুরুতর অভিযোগ আসে, এর আগেও আমরা প্রেসিডেন্ট দেখেছি যে যারা এর দায়িত্বে আছেন, যারা পলিটিক্যাল লিডারশিপ আছে, তারা অফিস ডেমিট করতে বলেছে। আমি একটু আগে এমজে আকবরের উদাহরণ দিলাম, তিনি বিদেশ প্রতিমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরও কেন্দ্র সরকার তাকে সরাচ্ছিল না, কিন্তু ওয়াশিংটন পোস্টের মতো যখন একজন অভিযোগকারিনী কাজলা ওয়াহাব, তিনি ওয়াশিংটন পোস্টের মতো পেপারে লিখলেন, তার অভিজ্ঞতা লিখলেন এমজে আকবর সম্পর্কে, হ্যাঁ, তখন কগনিজেন্স নিতে বাধ্য হলো। এর আগের আমি একটা বললাম, আমাদের রাজ্যতেও কিছু গভর্নর সম্পর্কে সেটা মানে আমাদের পাবলিক ডোমেনের বাইরে হয়তো সলভ করা হয়েছে বা অন্তত কিছু করা হয়েছে, কিন্তু এখানে বারংবার আমি বিদ্যুৎ চক্রবর্তীর উদাহরণ দিলাম যে একে যে শান্তিনিকেতন বিশ্বভারতীর ভিসি করে পাঠানো হলো, তারপরে যখন জানা গেল যে দিল্লিতে যেখানে উনি পড়াতেন সেই ইউনিভার্সিটিতে শ্লীলতাহানির অভিযোগ ওঠে, ইউনিভার্সিটির তদন্ত কমিটি তাকে দোষী সাব্যস্ত করে এবং বলে যে এই ব্যক্তি কোনো শিক্ষা সংস্থাতে ভবিষ্যতে চাকরি করবেন না বা সেখানে পড়াতে পারেন না। তারপরে অভিযোগ থাকার পরে তাকে ওখানকার ভিসি রেখে দেওয়া হলো। তার রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হ্যাঁ, আমি একটু বলি, দেখুন, বিভিন্ন রাজনৈতিক দল অন্য রাজনীতিতে যারা যুক্ত সেই বিখ্যাত লোকদের সম্পর্কে একে অপরে খারাপ কথা বলে, অমুক দলের লোকেরা খারাপ করেছে, অমুক দলের তমুক দলে। আমার বক্তব্য, মহিলাদের অবশ্যই সম্মান আছে। কোনো মহিলা যদি অভিযোগ করে তার তদন্ত সুযোগ থাকা উচিত, তার ব্যবধান থাকা উচিত, তার আইন থাকা উচিত, যে ব্যক্তিও। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পুরুষদের কি মর্যাদা? তাহলে আপনি কেন বললেন রাজ্যের অনেক মহিলারা তৈরি আছেন অভিযোগের জন্য? এটা কি ধরনের মন্তব্য? এটা তো 100 বার অবজেকশনেবল কথা। কাজী মাসুম আক্তার, মিস্টার কাজী মাসুম আক্তার, আপনি কেন বললেন রাজ্যের অনেক মহিলারাই তৈরি আছেন? আপনি কেন বললেন মিস্টার কাজী মাসুম আক্তার, আপনি কেন বললেন যে রাজ্যের অনেক মহিলারাই তৈরি আছেন এবং অর্থ এবং নারী এই দুটোকে দিয়ে ফাঁসানো যায়? পুরুষরা কি মর্যাদাহীন? আগের থেকে গিয়ে রাখতে চায় অনেকে। মর্যাদা থাকতে নেই, তাদেরকে শুধু বলে দাও, অভিযোগ করে দাও।
ভোট বঙ্গে এই অভিযোগের তদন্ত আদৌ হয় কিনা, হলে পরে সেটা কেমন করে হয় এবং এর জল কতদূর গড়ায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আজ আপনারা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।